দিল্লির রাস্তায় এক রাতে ভাগ্য তার দরজায় কড়া নাড়ল। চোখে স্বপ্ন আর পকেটে শূন্যতা নিয়ে এসেছিল এক সাধারণ বিএসসি পাস ছেলে। কিন্তু যে চকচকে গাড়িটা তার সামনে থামল আর যে ধনী মহিলা তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, সেই মুহূর্ত থেকেই তার জীবনের সব হিসাব গুলিয়ে যেতে শুরু করল। কাজ করবে আমার জন্য? মহিলার প্রশ্নটা সহজ ছিল, কিন্তু উত্তরটা ছিল না, কারণ সেই কাজের নাম ছিল আপোষ। সেই কাজের মূল্য ছিল টাকা, অনেক টাকা, আর তার বিনিময়ে হারাতে হতো নিজেকে। ক্ষুধা, অসহায়তা আর পরিবারের মুখের দিকে তাকিয়ে ছেলেটি হ্যাঁ বলে দিল। সেই হ্যাঁটা তাকে এক রাতে গরিব থেকে ধনী করে দিল, কিন্তু সেই একই হ্যাঁ ধীরে ধীরে তাকে এমন এক জগতে টেনে নিয়ে গেল যেখানে টাকা আছে, বিলাসিতা আছে, কিন্তু ঘুম নেই, শান্তি নেই, আত্মসম্মান নেই। একদিকে চকচকে জীবন, অন্যদিকে গভীর অন্ধকার। একদিকে অঢেল টাকা, অন্যদিকে নিজেরই অচেনা হয়ে যাওয়া। এই গল্পটা শুধু একটা ছেলের নয়, এটা সেই সব স্বপ্নবাজ যুবকের গল্প যারা ভাগ্য বদলাতে শহরে আসে, কিন্তু ভাগ্যের চেয়েও ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়ে ফেলে। তাহলে চলুন জেনে নিই কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে রাতারাতি কোটিপতি মহিলাদের পছন্দের মানুষ হয়ে উঠল, কিভাবে সে নিজেকে হারালো, আর সবশেষে কিভাবে সে আবার নিজেকে ফিরে পেল। একটা সত্যি গল্প যা আপনাকে ভাবাবে, নাড়া দেবে, আর শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন ছুড়ে দেবে। যদি আপনি তার জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? চাকরির তলাশে দিল্লি এসেছিল বিএসসি পাস ছেলে। কোটিপতি মহিলা বলল, আমার জন্য কাজ করো। তারপর যা হলো। দোস্ত, আজকের সত্যি গল্পটি ভারতের রাজধানী দিল্লির, যেখানে প্রতিদিন লাখো মানুষ তাদের স্বপ্ন নিয়ে আসে। কেউ কিছু হয়ে যায়, কেউ ভিড়ে হারিয়ে যায়, আর সেই ভিড়ের মধ্যেই একটি ছেলে এসেছিল যার নাম অভিষেক। উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে নিজের স্বপ্ন সত্যি করার জন্য সে দিল্লি পৌঁছেছিল। তার বয়স প্রায় 24 বছর, পড়াশোনা করা ছেলে, বিএসসি পাস, আর তার মনে একটাই আশা ছিল যে এখানে তাকে কোনো ভালো চাকরি মিলবে। কিন্তু শহরের সত্যি তার স্বপ্নের থেকে একদম আলাদা ছিল। 3 দিন হয়ে গিয়েছিল তাকে দিল্লি আসা। এই 3 দিনে সে সব জায়গায় চেষ্টা করেছিল, প্রত্যেক দোকান, প্রত্যেক অফিস, ছোট বড় সব কাজের জন্য মানুষের সাথে কথা বলেছিল, কিন্তু প্রতিবার সে একই উত্তর পেয়েছিল, এখন কোনো কাজ নেই। টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, আর রাতগুলো সে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কাটাতে শুরু করেছিল। কখনো কোনো ঠেলা থেকে সস্তা খাবার খেয়ে নিত, কখনো শুধু পানি খেয়েই ঘুমিয়ে পড়ত, আর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় শুধু এটাই ভাবত যে হয়তো কাল কিছু ভালো হবে। চতুর্থ দিন সন্ধ্যার সময় ছিল, প্রায় 9টা বাজে। সে দক্ষিণ দিল্লির এক এলাকায় কোনো দিক ছাড়াই বাস চলতে চলতে যাচ্ছিল। মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, জামাকাপড় ময়লা হয়ে গিয়েছিল, আর চোখে আশা ধীরে ধীরে নিভে যাচ্ছিল। ঠিক তখনই একটা চকচকে গাড়ি তার কাছে এসে থামল। গাড়ির কাঁচ নামল, আর ভিতরে বসা এক মহিলা তাকে গভীরভাবে দেখতে লাগল। সেই মহিলার নাম কিরণ, বয়স প্রায় 35 বছর, আত্মবিশ্বাসে ভরা, সুন্দর করে সাজানো। তার মুখে এক অদ্ভুত শান্তি আর তেজ ছিল। সে অভিষেককে ইশারায় কাছে ডাকল আর জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? অভিষেক একটু ইতস্তত করল, কিন্তু তারপর বলল, ম্যাডাম, কাজের তলাশে আছি। তার গলায় ক্লান্তি ছিল, কিন্তু আশা তখনও বাকি ছিল। কিরণ তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, তার শক্তিশালী শরীর আর মাসুম মুখটাকে ভালো করে পরখ করল, আর তারপর বলল, কেমন কাজ করতে পারো? অভিষেক বিনা চিন্তায় উত্তর দিল, যে কোনো কাজ করে নেব ম্যাডাম, শুধু কাজ মিলে যাক। এটা শুনে কিরণ হালকা হেসে উঠল, যেন সে ঠিক এই উত্তরটাই চেয়েছিল। সে কয়েক সেকেন্ড চিন্তা করল, আর তারপর বলল, যদি আমি তোমাকে এমন কাজ দিই যেখানে অনেক টাকা আছে কিন্তু একটু আলাদা, তাহলে করবে? অভিষেকের কাছে হারানোর মতো কিছুই ছিল না, সে তৎক্ষণাৎ হ্যাঁ করে দিল। কিন্তু তার মনে এই প্রশ্ন অবশ্যই ছিল যে আসলে এমন কোন কাজ। কিরণ তাকে গাড়িতে উঠতে ইশারা করল। প্রথমে অভিষেক একটু ইতস্তত করল, কিন্তু অবস্থা এমন ছিল যে সে বেশি না ভেবেই গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ল। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল। পথে কিরণ তার সাথে কথা বলতে থাকল, তার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকল, গ্রাম, পড়াশোনা, পরিবার, সবকিছু। আর অভিষেকও খুলে সব বলে যেতে লাগল। তার মনে হচ্ছিল যে হয়তো তার ভাগ্য এবার বদলাতে চলেছে। কিছুক্ষণ পর কিরণ সরাসরি তাকে বলল যে কাজটা একটু আলাদা, এতে তাকে কিছু ধনী মহিলাদের সাথে সময় কাটাতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের একাকিত্ব দূর করতে হবে, আর যদি সে চায় তাহলে আরও কি করতে হবে সেটা তার নিজের ইচ্ছা। বদলে তাকে এত টাকা মিলবে যা সে কখনো ভাবতেও পারেনি। এটা শুনে কিছুক্ষণ অভিষেক চুপ হয়ে গেল। তার বোঝা হয়ে গিয়েছিল যে কথা কোন দিকে যাচ্ছে,
কিন্তু তার সামনে ক্ষুধা, অসহায়তা আর বাড়ির লোকদের আশা দাঁড়িয়েছিল। সে নিজেকে একটা প্রশ্ন করল, আমার কাছে কি আর কোনো রাস্তা আছে? উত্তর ছিল না। আর এই ভেবেই সে ধীরে ধীরে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি করে নেব। এটা বলার সময় তার গলা একটু নিচু ছিল, কিন্তু তার ভিতরে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি একটা বড় আর শানদার অ্যাপার্টমেন্টের সামনে থামল। জায়গাটা তার কল্পনার থেকেও অনেক বেশি আলিশান ছিল। ভিতরে ঢুকতেই তার মনে হলো যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। সবকিছু চকচক করছিল, প্রত্যেক জিনিস দামি আর সাজানো। কিরণ তাকে ভিতরে নিয়ে গেল, তাকে বসালো, পানি দিল, আর তারপর বলল, আজ তোমার প্রথম দিন, আর আজই জানা যাবে যে তুমি এই কাজের যোগ্য কিনা। এটা শুনে অভিষেকের বুকটা একটু জোরে ধরফর করতে লাগল, কিন্তু এখন সে পিছিয়ে যাওয়ার অবস্থায় ছিল না। কিরণ তাকে নতুন জামা কাপড় দিল, গোসল করতে বলল, ভালো করে তৈরি হতে বলল। আর যখন সে কিছুক্ষণ পর বাইরে এলো, তখন নিজেকে আয়নায় চেনা কঠিন হয়ে গিয়েছিল। সে একদম আলাদা দেখাচ্ছিল, পরিষ্কার, পরিচ্ছন্ন, সুন্দর আর আত্মবিশ্বাসে ভরা। কিন্তু তার ভিতরে একটা হালকা ঘাবড়ানি তখনও ছিল। কিরণ তাকে দেখে হালকা হাসির সাথে বলল, এখন ঠিক লাগছে। তারপর বলল, আজ তোমার একটা টেস্ট হবে। যদি তুমি এতে পাশ করে যাও, তাহলে বুঝে নাও তোমার জীবন বদলে যাবে। অভিষেক মাথা নাড়ল, আর কিছু না বলে তার সামনে দাঁড়িয়ে রইল। ঘরে হালকা আলো ছিল, পরিবেশ শান্ত ছিল, আর সেখান থেকেই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। এমন একটা রাস্তা যার কথা সে কখনো ভাবতেও পারেনি, কিন্তু এখন সে সেই রাস্তাতেই পা রাখতে চলেছিল যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। আর সেই মুহূর্তে সে নিজের ভিতরের শেষ ইতস্তত ভাবটাকে চেপে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে গেল। কারণ সেই রাতে যা ঘটল তা অভিষেককে ভিতর থেকে পুরোপুরি বদলে দিয়েছিল। শুরুতে তার ভিতরে ঘাবড়ানি ছিল, ভয় ছিল, কিন্তু অবস্থা আর প্রয়োজন তাকে বাধ্য করেছিল যে সে নিজেকে এই নতুন রাস্তার অনুসারে গড়ে নেবে। রাত ধীরে ধীরে কেটে যেতে লাগল, আর যখন সকাল হলো তখন সে আর আগের মতো ছেলে ছিল না। তার হাতে এত টাকা ছিল যা সে কখনো একসাথে দেখেনি। আর এটাই সেই মুহূর্ত যখন তার মনে হলো যে হয়তো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ যেখানে 3 দিন ধরে একবেলার খাবারও কষ্ট করে মিলছিল, সেখানে এখন এক রাতেই তার অবস্থা বদলে গিয়েছিল। সকালে কিরণ তাকে বসিয়ে বুঝিয়ে বলল যে এই কাজ বাইরে থেকে যত সহজ মনে হয় তত সহজ হয় না। এতে শরীরের থেকে বেশি দরকার হয় মাথা আর ধৈর্যের। প্রত্যেক মানুষ আলাদা হয়, প্রত্যেকের চিন্তা আলাদা হয়, আর তাকে সব অবস্থায় নিজেকে সামলে রাখতে হবে। অভিষেক শুধু চুপচাপ তার কথাগুলো শুনতে লাগল, কারণ এখন তার সামনে শুধু একটাই জিনিস ছিল, টাকা। আর সেই টাকাই তার সব ভয় ধীরে ধীরে কমাতে শুরু করেছিল। পরের দিনই কিরণ তাকে একটা নতুন ঠিকানা দিল আর বলল যে সেখানে তাকে যেতে হবে। এবার সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। সে ভালো জামাকাপড় পরল, নিজেকে তৈরি করল, আর দেওয়া ঠিকানায় পৌঁছে গেল। সেটা একটা খুব বড় আর আলিশান বাড়ি ছিল। দরজা খুলতেই সামনে এক মহিলা দাঁড়িয়েছিল, বয়স প্রায় 40 বছর, মুখে কঠোরতা আর চোখে অদ্ভুত খালি ভাব। সে বেশি কথা না বলে তাকে ভিতরে আসতে ইশারা করল। বাড়ির ভিতরে সব কিছু দামি ছিল, কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল, যেন সব কিছু থাকা সত্ত্বেও কিছু অভাব ছিল। সেদিন অভিষেক প্রথমবার বুঝতে পারল যে সে শুধু একটা কাজ করছে না, বরং মানুষের একাকিত্বের অংশ হয়ে উঠছে। কিন্তু এই একাকিত্ব সহজ ছিল না। সেই মহিলার ব্যবহার আলাদা ছিল, তার প্রত্যাশা আলাদা ছিল, আর অভিষেককে নিজেকে পুরোপুরি তার অনুসারে গড়ে নিতে হয়েছিল। যখন সে সেখান থেকে বেরিয়ে এলো, তখন তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু পকেটে টাকা আগের থেকে অনেক বেশি ছিল। যখন সে টাকা গুনল, তখন নিজেকে বিশ্বাস হচ্ছিল না। আর সেই মুহূর্তে তার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস এলো যে এখন সে যে কোনো কিছু করতে পারবে। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগলো, আর অভিষেক এই কাজে পুরোপুরি ডুবে যেতে লাগলো। এখন তাকে আলাদা আলাদা জায়গায় পাঠানো হতে লাগলো। প্রতিবার নতুন পরিবেশ, নতুন মানুষ আর নতুন পরিস্থিতি হতো। কখনো সবকিছু সহজ মনে হতো, তো কখনো এত কঠিন যে সে নিজেকে প্রশ্ন করতে শুরু করত যে সে কি সঠিক করছে। কিন্তু প্রতিবার যখন সে টাকা গুনত, তখন তার সব প্রশ্ন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যেত। কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন ভালো জামাকাপড় পরত, দামি রেস্তোরাঁয় খাবার খেত, আর যে শহর তাকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল সেই শহর এখন তাকে গ্রহণ করতে শুরু করেছিল। কিন্তু এই চকচকে আড়ালে একটা সত্যি ছিল যেটা সে উপেক্ষা করছিল।
তার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল, আর তার মনও। একদিন কিরণ তাকে বলল যে এখন তাকে আরও বড় ক্লায়েন্টদের কাছে যেতে হবে, যেখানে টাকা আরও অনেক বেশি মিলবে, কিন্তু সেখানকার চাহিদাও ততটাই বেশি হবে। অভিষেক বিনা চিন্তায় হ্যাঁ করে দিল, কারণ এখন তার কাছে টাকাই সবচেয়ে বড় প্রাধান্য হয়ে উঠেছিল। এখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সেদিনে অনেক জায়গায় যেতে লাগল। শরীর ধীরে ধীরে উত্তর দিতে শুরু করেছিল, আর ওষুধ ছাড়া সে নিজেকে সামলাতেও পারত না। শুরুতে সে এটাকে উপেক্ষা করেছিল, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাস হয়ে গিয়েছিল। এখন নেশা শুধু একটা শখ ছিল না, বরং প্রয়োজন হয়ে উঠেছিল। আর এই জিনিসই তাকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। সে নিজেকে আয়নায় দেখত তো চিনতে পারত না যে এই সেই অভিষেক যে কয়েক বছর আগে আশা নিয়েই শহরে এসেছিল। এর মাঝে তার কিরণের সাথেও সম্পর্ক বদলাতে শুরু করেছিল। আগে সে তার সাহায্যকারী মনে হতো, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে সে তার জন্য শুধু একটা মাধ্যম, টাকা কামানোর উপায়। সে তাকে যেখানে চাইত, যেমন চাইত পাঠিয়ে দিত, কখনো দিনে 2 জায়গা, কখনো 3 জায়গা, আর অনেকবার এমন লোকের কাছেও যেখানে যাওয়ার তার মন একদমই চাইত না, কিন্তু বাধ্যতা আর অভ্যাস তাকে আটকাতে পারত না। একদিন সে সাহস করে কিরণকে বলল যে এখন সে এসব ছেড়ে দিতে চায়, এখন সে একটা সাধারণ জীবন যাপন করতে চায়। কিন্তু কিরণ তার কথাকে হালকাভাবে নিল না। সে স্পষ্ট শব্দে বলে দিল যে এটা এত সহজ নয়। তুমি এখন এই দুনিয়ার অংশ হয়ে গিয়েছ। এখান থেকে বেরোনো ততটা সহজ নয় যতটা তুমি ভাবছ। এটা শুনে অভিষেকের ভিতরে ভয় বসে গেল, কিন্তু এবার সে ঠিক করে নিয়েছিল যে সে আর নিজেকে এই জলাভূমিতে ডোবাবে না। কয়েকদিন সে কাজ থেকে দূরত্ব বজায় রাখল, বাড়িতে থাকতে লাগল, কিন্তু তখনই তার মনে হল যে সে এই জীবনের অভ্যস্ত হয়ে গিয়েছে। টাকা, নেশা আর যা সে পাচ্ছিল সব তাকে টেনে নিতে লাগল। সে নিজেকে আটকানোর চেষ্টা করল, কিন্তু তার মন বারবার সেই দিকেই যেত, আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছিল। এর মাঝে একদিন সে মেট্রোতে যাচ্ছিল। কোথাও যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, শুধু এমনি ঘুরতে বেরিয়েছিল। তখনই তার চোখ একটা মেয়ের উপর পড়ল। সেই মেয়েটা অন্যদের থেকে আলাদা ছিল, সাদাসিধে, শান্ত, আর তার মুখে একটা সত্যি ছিল যা অভিষেক অনেক দিন দেখেনি। সেই মেয়েটির নাম ছিল সিয়া। দুজনের চোখাচোখি হল, আর কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থেমে গেল। তারপর হালকা হাসির সাথে কথা শুরু হলো, আর সেখান থেকেই এক নতুন গল্পের শুরু হয়ে গেল। ধীরে ধীরে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কথা লম্বা হতে লাগল, আর অভিষেক প্রথমবার অনুভব করল যে আসল শান্তি কি হয়। সিয়ার কাছে তার টাকার কোনো মানে ছিল না, সে তার কথায়, তার সাথে থাকায় আনন্দ পেত। আর এই জিনিস অভিষেকের জন্য একদম নতুন ছিল, কারণ এখন পর্যন্ত যেসব সম্পর্ক সে দেখেছিল সবই প্রয়োজন আর সওদার ওপর টিকেছিল। কয়েকদিনের মধ্যেই দুজন একে অপরের কাছাকাছি চলে এলো, আর অভিষেক ঠিক করে নিল যে সে এখন তার পুরনো জীবন চিরতরে ছেড়ে দেবে। সে একটা নতুন শুরু করতে চাইছিল, সিয়ার সাথে একটা সত্যি আর পরিষ্কার জীবন, যেখানে কোনো মিথ্যে নেই, কোনো ভয় নেই। কিন্তু এই সিদ্ধান্ত যতটা সহজ মনে হচ্ছিল, আসলে ততটা ছিল না। যখন সে সেই লোকদের বলল যাদের সাথে সে কাজ করত, তাদের প্রতিক্রিয়া তার ভাবামতো ছিল না। তারা তাকে বোঝানোর চেষ্টা করল না, বরং তাকে আটকানোর চেষ্টা করল। কেউ সরাসরি হুমকি দিল, কেউ আবেগের সাহায্য নিল, আর কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করল যে যদি সে এই দুনিয়া থেকে বেরিয়ে যায় তাহলে তার অতীত তার পিছনে আসবে আর তার নতুন জীবন নষ্ট করে দেবে। অভিষেকের জন্য এসব খুব ভারী হয়ে উঠল। সে একদিকে তার অতীতকে ভয় পাচ্ছিল, আর অন্যদিকে নিজের ভবিষ্যৎ বাঁচাতে চাইছিল। সে অনেকবার ভেবেছিল যে সবকিছু ছেড়ে কোথাও দূরে চলে যাবে, কিন্তু সে জানত যে পালিয়ে সমস্যা শেষ হবে না, বরং আরও বাড়বে। এখন তার রাতের ঘুম পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সবসময় তার মনে ভয় থাকত যে কোথাও কিছু ভুল না হয়ে যায়, কোথাও তার সত্যি সামনে না চলে আসে, আর এই ভয়ই তাকে ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে, কারণ এই লড়াই এখন তার সামর্থ্যের বাইরে চলে গিয়েছিল। অবশেষে একদিন সে ঠিক করল যে সে এমন কোনো মানুষের কাছে যাবে যে তাকে এই জলাভূমি থেকে বের করে আনতে পারবে। কেউ যে এই দুনিয়া বোঝে আর তার থেকে অনেক বেশি শক্তিশালী। আর এই চিন্তা নিয়েই সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করার সিদ্ধান্ত নিল যার সম্পর্কে সে অনেক শুনেছিল, যিনি মানুষকে এমন কঠিন অবস্থা থেকে বের করে আনতে সাহায্য করেন। আর সেই আশা নিয়েই সে তাদের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আর সেদিন তার পায়ে এক অদ্ভুত ভয়ও ছিল আর আশাও ছিল,
কারণ সে জানত যে এখন যা হতে চলেছে সেটাই তার পুরো জীবনের সিদ্ধান্ত নেবে। সে সোজা মেঘাদিদির অফিসে পৌঁছালো। দরজা খুলতেই তার বুক জোরে ধরফর করতে লাগল, যেন সে কোনো আদালতে দাঁড়িয়ে আছে যেখানে তার নিজের সিদ্ধান্তের হিসেব হতে চলেছে। সে চেয়ারে বসল তো কয়েক মুহূর্ত চুপই রইল, শব্দগুলো যেন গলায় আটকে যাচ্ছিল। কিন্তু তারপর সে সাহস জোগাড় করল আর ধীরে ধীরে বলতে শুরু করল। শুরুতে তার গলা হালকা ছিল, কিন্তু যতই সে নিজের গল্প বলতে লাগল তার ভিতরের চাপা কষ্ট বাইরে বেরিয়ে আসতে লাগল। সে বলল যে কিভাবে সে বাধ্য হয়ে এই রাস্তায় এসেছিল, কিভাবে টাকা তার চিন্তাকে বদলে দিয়েছিল, কিভাবে সে নিজেকে বুঝিয়েছিল যে এসব ঠিক আছে, কিন্তু ভিতর থেকে সে কখনো ঠিক ছিল না। সে বলল যে এখন সে এসব থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু ভয় তাকে আটকে রাখছে। সেই লোকদের হুমকি তাকে প্রতি মুহূর্তে বিরক্ত করছে। আর সবচেয়ে বেশি ভয় তার এই যে যদি তার অতীত সামনে চলে আসে তাহলে তার নতুন জীবন শেষ হয়ে যাবে। মেঘাদিদি বিনা বাধায় তার প্রত্যেক কথা শুনতে লাগলেন। তাদের মুখে কোনো অবাক ভাব ছিল না, যেন তারা এর থেকেও বেশি গল্প শুনেছেন। যখন অভিষেক চুপ করল তখন কয়েক মুহূর্ত ঘরে নীরবতা রইল। তারপর তারা খুব শান্ত কিন্তু গভীর শব্দে বললেন, গলতি থেকে বেশি বিপজ্জনক হল সেই গলতিতে আটকে থাকা। এটা শুনে অভিষেক প্রথমবার তাদের চোখের দিকে তাকালো। সেখানে বকুনি ছিল না, বরং একটা সত্যি ছিল যা তাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল। তারা তাকে বুঝিয়ে বললেন যে ভয়কে যতই পালাবে সে ততই পিছু নেবে, আর যাদের থেকে সে ভয় পাচ্ছে আসলে তাদের দুর্বলতা তার থেকে অনেক বেশি। তাদের কাছে পরিবার আছে, সমাজ আছে, নাম আছে, আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। যদি সত্যি সামনে আসে তাহলে তাদেরই বেশি ক্ষতি হবে। তারা স্পষ্ট করে বললেন যে তোমার ভয় পাওয়ার দরকার নেই, দাঁড়ানোর দরকার আছে। আর এই কথা অভিষেকের ভিতরে কোথাও গভীরে গিয়ে পৌঁছালো। এরপর তারা নিজেরাই এগিয়ে গিয়ে সেই লোকদের সাথে যোগাযোগ করলেন যারা তাকে বিরক্ত করছিল। তাদের কথা বলার ধরন একদম আলাদা ছিল, না খুব জোরে না খুব আস্তে, কিন্তু এত শক্তিশালী যে সামনের লোক বুঝে যায় যে এখন ব্যাপার বদলে গিয়েছে। তারা স্পষ্ট শব্দে বললেন যে যদি এখন অভিষেককে বিরক্ত করা হয় তাহলে এই ব্যাপার সরাসরি আইন পর্যন্ত চলে যাবে, আর এবার সে একা নয়। এটা শুনে ধীরে ধীরে ফোন আসা বন্ধ হয়ে যেতে লাগল, চাপ কমতে লাগল, আর প্রথমবার অভিষেক চিন্তামুক্ত শ্বাস নিল। কিন্তু আসল সংগ্রাম এখন শুরু হয়েছিল, কারণ বাইরের দুনিয়া থেকে বেরোনো যতটা সহজ ছিল, ভিতরের অভ্যেস থেকে বেরোনো ততটাই কঠিন। তার শরীর সেই জীবনের অভ্যস্ত হয়ে গিয়েছিল, তার মন বারবার সেই দিকেই ছুটে যেত। অনেকবার এমন হয়েছিল যে সে নিজেকে দুর্বল হয়ে পড়তে অনুভব করেছিল। রাতে ঘুম আসত না, অস্থিরতা তাকে ভিতর থেকে টেনে রাখত, আর অনেকবার তো সে নিজের কাছে হারতে গিয়েছিল। কিন্তু প্রতিবার তার মেঘাদিদির কথা মনে পড়ত, নিজেকে সামলাবে তবেই জীবন সামলাবে, আর এই কথাই তাকে আবার খাড়া করে দিত। এর মাঝে সে আরেকটা সবচেয়ে বড় পদক্ষেপ নিল। সে সিয়াকে তার অতীত সম্পর্কে সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। এটা তার জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ সে জানত যে একটা সত্যি সবকিছু বদলে দিতে পারে। সে সিয়াকে ডাকল, তার সামনে বসল, আর কোনো ঘুরিয়ে না বলে পুরো সত্যি বলে দিল, একটা একটা করে কথা। কিছু না লুকিয়ে বলার সময় তার চোখ নিচু হয়েছিল, কারণ তার নিজের উপর বিশ্বাস ছিল না যে সিয়া এসব শুনে তার সাথে থাকবে। কয়েক মুহূর্ত সিয়া কিছু বলল না, শুধু চুপচাপ তাকে দেখতে লাগল। আর সেই মুহূর্ত অভিষেকের জন্য সবচেয়ে ভারী ছিল। তার মনে হচ্ছিল যে হয়তো এখন সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপর সিয়া ধীরে ধীরে তার হাত ধরল আর বলল, তুমি যা করেছ সেটা ভুল ছিল, কিন্তু তুমি যা করতে চাও সেটা সঠিক। এটা শুনে যেন অভিষেকের ভেতরে কিছু ভেঙে আবার জুড়ে গেল। প্রথমবার তার মনে হল যে কেউ তাকে তার অতীত দিয়ে নয়, বরং তার সিদ্ধান্ত দিয়ে দেখছে। ধীরে ধীরে সময় বদলাতে লাগল। সে সেই কাজ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করল, নেশা ছাড়ার চেষ্টা শুরু করল। এটা সহজ ছিল না, অনেকবার সে ভেঙে পড়ত, অনেকবার হারার মতো অনুভব করত। কিন্তু এবার তার কাছে কল, সিয়ার সাথ ছিল, আর নিজেকে বদলানোর ইচ্ছা ছিল। সে একটা সাধারণ চাকরি শুরু করল। শুরুতে সবকিছু অদ্ভুত লাগত, নির্দিষ্ট সময়ে ওঠা, কাজে যাওয়া, সাধারণ মানুষের মাঝে থাকা, এসব তার জন্য নতুন ছিল। কিন্তু ধীরে ধীরে সে এর মধ্যেই শান্তি পেতে লাগল। এখন তার জীবনে কোনো চকচকে ছিল না, কিন্তু একটা শান্তি ছিল যা আগে কখনো ছিল না। এখন সে রাতে চিন্তামুক্ত ঘুমাতে পারত, কোনো ভয় ছাড়া, কোনো চাপ ছাড়া। সে অনুভব করল যে আসল সুখ বাইরে নয়, ভেতরে হয়। আর যখন মানুষ নিজের সাথে সত্যি হয়ে যায় তখন তাকে সবচেয়ে বড় শান্তি মেলে।
কয়েক মাস পর যখন সে পিছনে ফিরে দেখল, তখন তার বিশ্বাস হচ্ছিল না যে সে সেই একই মানুষ যে কখনো বাধ্য হয়ে একটা ভুল রাস্তা বেছে নিয়েছিল আর তারপর তাতে এতটাই জড়িয়ে পড়েছিল যে বেরোনো অসম্ভব মনে হয়েছিল। কিন্তু আজ সে সেই রাস্তা থেকে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এখন তার জীবনে কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই, শুধু সত্যি আছে। আর সেই সত্যির সাথেই সে এগিয়ে যাওয়া শিখে নিয়েছে। সে বুঝে নিয়েছে যে মানুষের অতীত যতই ভারী হোক না কেন, যদি সে তাকে স্বীকার করে নেয় আর বদলানোর সাহস করে, তাহলে সে নিজের জীবনকে আবার গড়ে তুলতে পারে। আর এটাই তার সবচেয়ে বড় জয় ছিল। সে এখন নিজের সাথে একটা ওয়াদা করে নিয়েছে যে সে কখনোই সেই রাস্তায় ফিরে যাবে না, যতই অবস্থা কঠিন হোক না কেন। কারণ এখন সে জেনে গিয়েছে যে ভুল রাস্তা যতটা সহজ মনে হয়, তার পরিণাম ততটাই যন্ত্রণাদায়ক হয়। আর সঠিক রাস্তা যত কঠিনই হোক, সেটাই মানুষকে আসল শান্তি দেয়। দোস্ত, এই গল্পের শিক্ষা এটাই যে প্রত্যেক সহজ দেখানো রাস্তা সঠিক হয় না, আর প্রত্যেক বড় রোজগার শান্তি দেয় না। আসল জয় তখনই হয় যখন মানুষ সময় থাকতে নিজেকে সামলে নেয় আর সত্যির মুখোমুখি হওয়ার সাহস করে। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনি অভিষেকের জায়গায় থাকতেন, তাহলে কি বাধ্যতায় নেওয়া তার সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি তাকে সব অবস্থায় সেই রাস্তা থেকে দূরে থাকা উচিত ছিল? আর সিয়া যা করেছে, কারো অতীত জেনেও তার সাথে দেওয়া কি সঠিক, নাকি মানুষকে নিজের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে পরের গল্পের সাথে। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।